প্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিন দেখবার জন্য। অনুষ্ঠানটি বিটিভির শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। এই অনুষ্ঠানে আমরা জাতীয় দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে দুজন আলোচক থাকেন। আজকেও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট আলোচক রয়েছেন। ঠিক আমার ডান দিকে রয়েছেন মোহাম্মদ এ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক, এবং তারপরে রয়েছেন শাহেদ চৌধুরী, দৈনিক সমকালের চিফ রিপোর্টার। আমি আলোচকদের সাথে আলোচনা শুরু করবার আগে আজকে আমাদের হাতে যে দৈনিক পত্রিকাগুলো এসছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর পড়ে নিচ্ছি। রাজধানীতে বাসে আগুন, চোরাগপ্তা হামলা। আজ সারা দেশে বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। খালেদা জিয়া বলেছেন পদত্যাগ করে আলোচনায় বসুন। হরতালে আওয়ামী লীগ কাউকে বাধা দেবে না। জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বন্টনে নানা বিপত্তি। এই ছিল দৈনিক ইত্তেফাকের মূল খবর। যুগান্তর, রাজধানীতে ৯ বাসে আগুন, ব্যাপক ধরপাকড়। বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল আজ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে টানা কর্মসূচি খালেদা জিয়া। সকালের খবর, বঙ্গোপসাগরের তলায় ফাটল, পদত্যাগের পর আলোচনা, সরকারকে খালেদা জিয়া। আজ বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীতে 7টি বাসে আগুন। যায় যায় দিন, নাশকতার আশঙ্কায় হার্ডলাইনে সরকার। হরতালে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে লাঠি, টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহারের নির্দেশ। আজ সারা দেশে বিএনপি জামায়াতের হরতাল, 4 বাসে আগুন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে টানা কর্মসূচি খালেদা জিয়া। মানব জমিন, সংবাদ সম্মেলনে খালেদার প্রশ্ন, আলোচনার সুযোগ না থাকলে মতামত দিয়ে কি লাভ। তত্ত্বাবধায়ক প্রশ্নে বিচারপতি খায়রুল হক বলেছেন বিতর্ক এড়াতে 2 মেয়াদে নির্বাচন রেখেছি। 7 জেলায় পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলি, লাঠিচার্জ। আজকালের খবর, এশিয়া প্যাসিফিক পিস কনফারেন্সে প্রধানমন্ত্রী, সন্ত্রাসবাদ মোকাবেলায় আপোষের কোনো সুযোগ নেই। সারা দেশে 4 দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। ঢাকায় 6 বাসে আগুন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া, সরকারের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়। ভোরের ডাক, বিপর্যস্ত পরিবেশ, বিপন্ন মানুষ। ঢাকার বায়ু দূষণে প্রতিদিন গড়ে 1 জনের মৃত্যুর আশঙ্কা। হরতাল উপলক্ষে পুলিশের সর্বাত্মক নিরাপত্তা গ্রহণ। দৈনিক করতোয়া, আজ বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। দেশের শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত শেখ হাসিনা। বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে আহত শতাধিক। বাংলাদেশ সময়, রাজনীতিতে অশনি সংকেত। বিএনপির হরতাল আজ। শান্তির জন্য ঝুঁকি নিতে আমরা প্রস্তুত বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানামুখী চ্যালেঞ্জ থাকছে নতুন অর্থ বছরে। বিএনপি ও সমমনাদের ডাকে আজ দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া, এই হরতাল দলীয় স্বার্থে নয়, জনগণের ভোটাধিকার রক্ষায়। এই ছিল আমাদের আজকের হাতে যে কাগজগুলো এসছে তার মোটামুটি মূল খবর। এবং আমি একটি খবর বারবার পড়েছি, আপনারা খেয়াল করেছেন, সেটি হচ্ছে আজ বিএনপি এবং তার জোটের ডাকা হরতাল, এবং সেই হরতাল উপলক্ষে আজকেই অনেক নাশকতামূলক কাজ হয়েছে, অনেকগুলো বাস পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ ছবি আছে প্রায় প্রতিটি পত্রিকায়, যে ফকিরাপুলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে আজ বিকেলে। হরতালের সাথে পাশাপাশি আরো দুটো গুরুত্বপূর্ণ খবর আছে। সেটি হচ্ছে যে আজ বিশ্ব পরিবেশ দিবস। আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী আজকে অনুষ্ঠান করবেন সেখানে। এবং আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে শান্তি, আন্তর্জাতিক শান্তির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে আজকে পিস কাউন্সিলে বক্তব্য দিয়েছেন। আমরা বরং হরতাল নিয়েই কথা বলি, প্রশ্ন কিছু নেই। আরাফাত, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে এই হরতাল কেন ডাকা হয়েছে? না, এটা তো একটা প্রশ্ন আছে। হরতাল নিয়ে যদি আমরা ওভারঅল আলোচনা করতে চাই, আমার মনে হয় যে আসলে এই ধরনের রাজনীতি থেকে বের হয়ে আসা খুবই দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখেন, মানে বিজনেস কমিউনিটি যারা আছে তারা তো বটেই, এবং যে কোনো সাধারণ মানুষ, কেউ কিন্তু 99% মানুষ আমি বলবো হরতাল চায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হরতালটা যে প্রসেসে হওয়া, 1% মানুষ হরতাল চায়, তার মানে বিএনপি জামাত কি 1% এর মধ্যে? তাদের পিকেটার কর্মী অ্যাক্টিভিস্ট যারা, তাদের এরকম হতে পারে। মানে আমি ওটা জাস্ট একটা ধরে রেখে বললাম।
বাট আপনি যে কোনো মানে 10 জনকে জিজ্ঞেস করলে আমি শিওর যে 9 জনই হরতালের বিপক্ষে কথা হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে নাশকতামূলক যে ব্যাপারগুলি ঘটছে এগুলো কেন ঘটবে? হরতাল ডাকতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার। আমি কিন্তু হরতালের ওই অর্থে পক্ষে, ইন এ সেন্স এই রাইটটা মানুষের থাকতে হবে, কিন্তু এটা প্রয়োগ করা যৌক্তিক হতে হবে এবং সেই প্রয়োগ করার ক্ষেত্রে আমাকে কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে হবে। সেটাই হচ্ছে যে হরতাল হওয়া মানে এই দেশকে অনেক কস্ট দিতে হয়, কিন্তু কি কারণে, আমি কি পাওয়ার জন্য হরতালটা দিচ্ছি, এটা যৌক্তিকতা আছে কিনা, আরো গ্রেটার ইন্টারেস্টে দিচ্ছি কিনা, সেই বিষয়টা দেখার বিষয় আছে। আমরা বাংলাদেশের হিস্ট্রি দেখলে হরতাল অনেক হয়েছে এদেশে, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আন্দোলন মুভমেন্টের সময় যে হরতালগুলো হচ্ছে তার কিছু কারণ ছিল, কখনো স্বাধীনতার জন্য, কখনো গণতন্ত্রের জন্য, কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, বিভিন্ন কারণে। আজকে যে বিষয়টি উঠে এসেছে, আমার যে মনে হয় যে আমাদের এই ধরনের নাশকতার রাজনীতি থেকে, কারণ নাশকতার ব্যাপারগুলি নিউজ পেপারে আমরা দেখছি এবং আমরা নিজেরও খবর পাচ্ছি, 9টি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা একা একা তো আপনি খেয়াল করে দেখেছেন যে ইদানিং কালে এইরকম নাশকতার হরতালের আগে পিকেটাররা এরকম নাশকতার কাছে এত ক্ষতি, এতগুলো বাস পোড়ানো, এক্স্যাক্টলি, বিকজ তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যেটা সবচেয়ে মানে অগণতান্ত্রিক, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে মানুষ যাতে বাইরে না বের হয়। আমার কথা হচ্ছে হরতাল ডাকতেই পারে, কিন্তু সেই তার ফলশ্রুতিতে মানুষ যদি হরতাল পালন করবে গণতান্ত্রিকভাবে, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে যে বিষয়টি, সেই জায়গা থেকে আমাদের আসলে সরে আসা উচিত এবং হরতালের রাজনীতির বাইরে এসে সমঝোতা এবং আলোচনার রাজনীতিতে যাওয়া উচিত। যে কারণে আমি একটা জিনিস আবার প্রশ্নটা করছি, সেটা যে হরতালটা কেন ডেকেছে বিএনপি? এই যে কারণে আমি সেখানে যাচ্ছিলাম, ইনফ্যাক্ট যে কারণে তারা ডাকছে, ইদানিং তারা বেশ কিছু অন্যান্য ইস্যু কথা বলছিল, হুট করে এসে এখন জাম্প ইন করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, এবং তারা বলছে যে আওয়ামী লীগ যেটি বলছে যে হাইকোর্টের যে রায়, মানে সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায়কে যদি অ্যাবাইড করতে হয় গভর্নমেন্টের, তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি সেটি উঠিয়ে দিতে হবে, যেটি গভর্নমেন্ট থেকে বলছে, এবং এই বিষয়টিকে নিয়ে তারা হরতালটি ডেকেছে। এখন ইন্টারেস্টিং, হরতাল ডেকেছে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে না সরকারের? অ্যাপারেন্টলি তো তাই দাঁড়াচ্ছে, কারণ সরকার তো থেকে এটা সরিয়ে দিচ্ছে না, রাইটই এসছে সুপ্রিম কোর্ট, এবং সবচেয়ে বড় কথা সরকার কোনো ডিসিশন কিন্তু দিয়ে দেয়নি। এবং গতকাল আমি দেখেছি প্রাইম মিনিস্টার তার একটি আলোচনায় উনি বলেছেন যে যেহেতু রাইটই এসছে, এই রায়ের পরিপ্রেক্ষিতে আজকের কনটেক্সটে এসে আমরা কি ধরনের ফর্মুলা বের করতে পারি। মূল জায়গাটি তো হচ্ছে একটি নিরপেক্ষ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নিরপেক্ষ একটা ইলেকশন, সেটি করার জন্য আমরা কি একটা ফর্মুলা ওয়ার্কআউট করতে পারি, সেটাই হচ্ছে মূল জায়গা। এবং এরকম একটি বিষয় থেকে কিন্তু আওয়ামী লীগেরই দাবি ছিল, শেখ হাসিনারই দাবি ছিল, আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, কিন্তু সেই বিষয়টি আবার আমরা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে অনেক সময় পার করেছি, এবং আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেও, এই ফর্মুলার মধ্যে অনেক খুঁত আছে। এই খুঁত যেগুলো আছে সেগুলোর ফলশ্রুতিতে গণতন্ত্রকে ব্যাহত হতে, মুখ থুবড়ে পড়তে আমরা দেখেছি। কাজে এটিকে তো আমাদের আরো মানে পরিশীলিত করে নেওয়ার বিষয় আছে, এবং হাইকোর্ট রায় দিয়েছে সংবিধানের ফান্ডামেন্টালস যেগুলো আছে তাকে কন্ট্রাডিক্ট করছে বলে। কাজে এখানে আলোচনার দোয়ার তো খোলা আছে, সংসদে এসে আলোচনার মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে মূল জায়গাটি যেটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এইখানে যদি গভর্নমেন্টের কোনো দুর্বিসন্ধি থাকে তাহলে দেশের মানুষ এটা মেনে নেবে না। কিন্তু একই সাথে বিরোধী দলকেও আমি যেটা মনে করি, এসে একসাথে আলোচনার মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার পরে লাস্ট রিসর্ট হিসেবে তারা হরতালে যেতে পারে। আগে ভাগে হরতাল ডেকে ফেললে এটা কিন্তু গ্রহণযোগ্য হয় না এবং হবেও না। কিন্তু এই বিরোধী দলই যদি আজকে শেষ রিসর্ট হিসেবে যদি করতো তাহলে কিন্তু দেশের মানুষের সমর্থন পেত। এর আগে বিরোধী দলে থাকা অবস্থা আওয়ামী লীগ হরতাল দেখেছে, যখন মানুষ দেখেছে ভুয়া ভোটার একটা ইলেকশন করতে যাচ্ছে, আজিজ এবং ইয়াজউদ্দিনকে দিয়ে ইলেকশন করতে যাচ্ছে, এত পরিষ্কার ছিল মানুষের কাছে যে ইলেকশনকে আসলে রিগ করার জন্য, তখন অবরোধ হচ্ছে, হরতাল হচ্ছে, মানুষ সমর্থনও দিয়েছে। কিন্তু আজকে এসে আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আজকে হাইকোর্টের একটি রায়, সেই রায়ের প্রেক্ষিতে এটাকে ইন্টারপ্রিটেশন কি হবে সেটা আইনমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বলছেন, বাট আলোচনা তো করাই যেতে পারে, করে তো একটা ফর্মুলা ওয়ার্কআউট করাই যেতে পারে। সারা পৃথিবীতে শুনেছি এবং দেখেছি যে আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সংকটের সমাধান হয়। আমি শাহেদ আপনার কাছেই আসছি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আলোচনার প্রসঙ্গ যেটা আপনি আনলেন, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন না, মানে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, বৈঠক শেষে উনি প্রেস ব্রিফিং করেছেন, এবং প্রেস ব্রিফিং এর মূল বক্তব্যটা ছিল উনি বিরোধী দলকে পার্লামেন্টে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এটা অবৈধ ঘোষণা করেছে, সুতরাং এটা রাখার কোনো যুক্তি নেই। আমি মনে করি সেটা, কারণ আপনার রাষ্ট্র যদি আপনার একটা আদালতের রায়কে যদি ওন না করে, তাহলে সেই রাষ্ট্র চলতে পারে না। ওই প্রশ্নটি আমি আবার শাহেদ আপনার কাছে করছি, যেটা আমি আরাফাতের কাছে করেছিলাম। তাহলে হরতালটা কার বিরুদ্ধে? না, হরতালটা এখন যে অবস্থাটা, হরতালটা অবশ্যই রায়ের বিরুদ্ধে। কিন্তু এখন দাদা আপনি ওই জায়গাতে ঘুরে আসেন যে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন
যে যদি আদালতের রায় আমাদেরকে মেনে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তারপরে প্রধানমন্ত্রী কিন্তু একটা অপশন রেখেছেন, উনি বলেছেন যে আপনার নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের যদি কোনো বিকল্প ফর্মুলা থাকে তাহলে আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে এসে সেটার প্রস্তাব দেন, কারণ পার্লামেন্ট ছাড়া তো আর প্রস্তাব দেওয়ার কোনো বিকল্প কোনো পথ নেই, কারণ দেশে এখন সংসদীয় গণতন্ত্র আছে। কিন্তু আজকে আবার বেগম জিয়া দেখলাম আপনার উনি প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু কোথাও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো জবাব দেননি। উনি পার্লামেন্টে যাবেন কিনা, পার্লামেন্টে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো প্রস্তাবনা দেবেন কিনা, এই ধরনের কোনো বক্তব্য আমার অনেক কাছে। খুব এক্সট্রিম একটা কথা বলেছেন যে আপনার পদত্যাগ করেন তারপর আলোচনা করবো, এটা তো কোনো গণতান্ত্রিক কথা হতে পারে না। আমি এটাই বলতে যাচ্ছিলাম। না না, পদত্যাগ করলে এটা খুবই এক্সট্রিম কথা। অ্যাবসলিউটলি, এটা এক্স্যাক্টলি, এটা তো তার মানে কি আমি আলোচনার মধ্যেই নাই। এইভাবে চূড়ান্ত কথা বলার কোনো সুযোগ আছে বলে বা সংস্কৃতি আছে বলে আমরা মনে করি। অ্যাবসলিউটলি, তার মানে আলোচনা এবং আলোচনার মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানোর কোনো প্রচেষ্টা আমরা না। আপনি যদি পদত্যাগ করার কথা যদি বলেন, ধরেন পদত্যাগ করলে, তাহলে পদত্যাগ করলে আপনার গভর্নমেন্টটা থাকবে, গভর্নমেন্টের কে নির্বাহী প্রধান কে হবে, কার সাথে আলোচনা হবে, তাহলে তো আপনাকে সে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে আপনাকে যেতে হবে। কিন্তু বেগম জিয়া আবার ওখানে উনি বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারটা করতে হবে, কিন্তু যে বিদায়ী যে প্রধান বিচারপতি এবিএম খালিল হক, ওনাকেই তো আপনার সংবিধানের যে এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, ওনাকে প্রধান উপদেষ্টা করতে হবে। কিন্তু উনি কিন্তু সরকারের পদত্যাগ চাচ্ছেন, আবার তত্ত্বাবধায়ক সরকারও চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার থাকলে আবার উনি আবার খালিল হককে মানতেছেন না। এই যে স্ববিরোধী, পরস্পর বিরোধী, একেবারে পরস্পর বিরোধী কথাবার্তা। আর আরেকটা জিনিস অবশ্য বলছে এখন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নয়, দেশ এবং গণতন্ত্র রক্ষায় হরতাল দেওয়া হচ্ছে। দেশ এবং গণতন্ত্র কোথায় কি অবস্থায় গেল, যে কিভাবে রক্ষা পাচ্ছে হরতালের মধ্যে দিয়ে, আমার সেটা একেবারে আমি দাদা আপনাকে বলি যে আপনার হরতালের কথা তারা বলতেছেন যে হরতাল নানা যুক্তি দেখাচ্ছেন, সেটা হতে পারে একটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পরিবেশে সে হরতাল বিরোধীদের এই অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দল হরতাল করতেই পারে। কিন্তু আমরা জানি যে রাজনৈতিক দলগুলি রাজনীতি করে জনগণের স্বার্থে। আপনি এটা দেখেন যে দ্রব্যমূল্য একটা অস্থিতিশীল অবস্থা আছে, বাস ভাড়া নিয়ে কিছু ঘটনা ঘটলো, কই বিরোধী দল তখন হরতাল দিল না। তো এখন যে তারা বলতেছে জনগণের স্বার্থে, তাহলে কোটা কি জনগণের স্বার্থে ছিল না? শেয়ার বাজারে নিয়ে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলো, তখনও তো তারা হরতাল দিতে পারতো যদি জনগণের কথা ভাবতো। আসলে আমার কাছে যেটা মনে হয় যে জনগণের স্বার্থে কোনো বিষয় না, ব্যক্তি স্বার্থ এবং কিভাবে খুব শর্টকাট পদ্ধতিতে ক্ষমতা যাওয়া যায়। আপনি দেখেন যে লাস্ট 111 অবস্থা দেখেন, তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু আসছিল, তত্ত্বাবধায়ক সরকারের আদলে আপনার 111, এবং সেই 111 সময় কি হলো, আমাদের দেশের দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম জিয়া দুজনকে কিন্তু আপনার জেলে যেতে হয়েছিল। এবং অবাক করার ব্যাপার হলো যে আপনার ওই সময় কিন্তু জামাতের একজন নেতাকে কিন্তু অ্যারেস্ট দেওয়া হয়নি, এবং একটি অপশক্তি নানাভাবে আমাদের গণতন্ত্রের ত্রুটিকে চাপে ধরছিল। শাহেদ ভাই, আপনার কথা সূত্র ধরে আমি একটু বলতে চাই যে কিছু আপনি উঠিয়ে এনে বলেছেন ওই ইস্যুতে তার হরতাল করতে পারতো, হরতাল করতেই পারে, আপনি ঠিকই আছেন, এবং হরতালটার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার কেন জানি মনে হয় কি গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে, তো আমাদের ওই রাজনীতি থেকে একটু বের হয়ে আসার সময় হয়েছে। স্পেশালি এই জেনারেশন মনে করে আলাপ আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান করা যায়। বিরোধী দলে যদি সে মাইন্ডসেট থাকে, তার চিন্তায় যদি এটা হয় যে গভর্নমেন্ট আরো ফেল করুক, এবং ফেল করাতে আমি যেভাবে যতটা মানে আগুন লাগানো যে আমি করি এবং তার ফলশ্রুতিতে আমি ক্ষমতায় যেতে পারি, সেই মাইন্ডসেট থাকলে কিন্তু হবে না, কোনো কিছু সলভ হবে না। মাইন্ডসেটটাই থাকতে হবে দেশটা সবার আগে, তার জন্য আমরা রাজনীতি করি, মানুষের জন্য। এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেগুলো, জুডিশিয়ারি, পার্লামেন্ট, এগুলোকে আরো এফেক্টিভ করার জন্য। আজকে জুডিশিয়ারিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখেন, মানে আপনি যে কোয়েশ্চেনটা বারবার করতে যাচ্ছেন যে জুডিশিয়ারির এগেনস্টে, তার রায়ের এগেনস্টে হরতাল, সংসদে না যে সংসদে কথা না বলে হরতাল, তাহলে ইনস্টিটিউশনগুলো তো ডেভেলপ করবে না, গণতন্ত্র তো সুসংহত হবে না ইনস্টিটিউশন ডেভেলপ না করলে, সেই জায়গায় যাওয়া দরকার। আমি আরেকটা খবর আমি একটু আপনাদেরকে বলছি যে এটার সাথে কোনো ডিলিট করা যায় কিনা, সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই আজকের হরতাল ডাকা হয়েছে। এখন এখানে তো একটা বিষয় আছে, যুদ্ধাপরাধী যারা, তাদের সাথে তো সংযোগ আপনারা জানেন, খুবই রিসেন্টলি আমরা জানি যে জামাতে ইসলামীর যে মীর কাশেম আলী, উনি $25 মিলিয়ন দিয়ে 6 মাসের জন্য একটা ওয়াশিংটন ডিসি লবিস্ট নিয়োগ করেছে, এবং এটা কিন্তু ওয়াশিংটন ডিসি স্ট্যান্ডার্ডে অনেক হাই প্রাইস, এবং ওরাও কিন্তু $1 মিলিয়ন এর আশেপাশে থাকে যখন লবিস্ট নিয়োগ করে। মানে উইদিন আমেরিকা যারা পলিটিক্সে যখন প্রয়োজন হয়, এখানে $25 মিলিয়ন, 25 টাইমস হায়ার ইয়েতে। তার মানে তারা কিন্তু সবকিছু ঢেলে দিচ্ছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বিএনপি বা খালেদা জিয়া
সবার সামনে বলছেন যে যুদ্ধাপরাধের বিচার তারাও চায়, তাদের সমস্ত কর্মকাণ্ড প্রমাণ করছে তারা এই যুদ্ধাপরাধের বিচার মোটেও চাচ্ছে না, এবং দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা আননেসেসারি, এবং তার মধ্যে দিয়ে কোনোভাবে যাতে এটাকে ব্যাহত করে ফাঁকফোকরদের দিকে বের করে নিয়ে আসা যায় এরকম একটা প্রচেষ্টা অংশ। আমার মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য পরিশীলিত রাজনীতি চর্চা দরকার। এই হরতাল থেকে বের হয়ে এসে আলোচনার মধ্য দিয়ে জুডিশিয়ারির প্রতি সম্মান থাকতে হবে, পার্লামেন্টকে ইফেক্টিভ করার জন্য সব ধরনের প্রচেষ্টা থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধের বিচার হতে হবে। এই ধরনের পজিটিভ রাজনীতিতে বিএনপিকে ফিরে আসা উচিত। আরাফাত যেটা বলেন পরিশীলিত রাজনৈতিক চর্চা, তত্ত্বাবধায়ক সরকার কি পরিশীলিত রাজনৈতিক চর্চার জন্য হুমকি নয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমাদের প্রচলিত যে রাজনৈতিক প্রক্রিয়া আছে, যে জায়গাটিকে নিয়ে আমরা অনেক অহংকার করি, গর্ব করি, তত্ত্বাবধায়ক সরকার কি সেটার জন্য একটি পরিপন্থী ব্যবস্থা নয়? না, তত্ত্বাবধায়ক সরকারের যে ইতিহাস আমাদের দেশে, তার আগে আমি একটু বলে নিই যে রাজনীতির জন্য কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার একটি সম্মানিত কোনো জিনিস না, এবং গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে। কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারটা বাস্তবতা হয়েছিল এই জন্য যে এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা করেছিলাম, দুই নীতি যখন এক হয়েছে 1990 সালে, তখন আপনার ওই একটা ক্ষেত্র তৈরি হয়েছিল, এবং ওই প্রেক্ষিতে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু হয়েছিল, এবং এটা জনগণ মেনেও নিয়েছিল। কিন্তু আমাদের যে কিন্তু সদ্য যেটা চলে গেল 111-এর অভিজ্ঞতাটা এতটাই তিক্ত যে এখানে আপনার এমন কোনো মানুষ, এমন কোনো শ্রেণী পেশার লোক পাবেন না যেখানে তারা নির্যাতিত হয়নি। এমনকি বেগম জিয়া, যিনি আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছেন, এই তত্ত্বাবধায়ক সরকারের মূলকে যে 111 ছিল, ওই সময় কিন্তু উনি নির্যাতিত হয়েছেন, উনি জেলে গেছেন। অথচ এখন তিনি আদালতের যে রায়, সে রায়কে উনি মানার চেষ্টা করতেছেন না, মানতে চাচ্ছেন না। হ্যাঁ, না মানার কারণও আছে। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের মানচিত্রকে যেভাবে ওলটপালট করে খুব লেখাইছিল, সেটা কিন্তু আপনার আদালতের রায় কিন্তু সবকিছু বেরিয়ে আসছে। আপনি কি ভাবেন যে আমি কখনোই ভাবি নাই যে বাংলাদেশ কখনোই আবার আপন ধারায় ফিরে আসবে? যে একটা সিনেমা হলের মামলার কাহিনীকে কেন্দ্র করে কিন্তু আপনার এই মামলাটা এই পর্যায়ে আসছে। এবং রায় দিতে আপনার এই কথার মধ্যে আরাফাত, আমি শাহিদের কথার মধ্যে একটা অত্যন্ত আশাবাদের কথা দেখেছি যে আমরা আমাদের নিজস্ব ধারায় স্বকীয়তা আমরা ফিরে আসার এই বিষয় নিয়ে আমি লিখেছি, এবং এবং সেটা কিন্তু আপনার ওই যে মামলার রায়টা কিন্তু আপনার বিএনপি আমলে হয়েছিল। এক্স্যাক্টলি, এবং রায়টা ওখানে, ওটা কিন্তু আওয়ামী লীগের আমলে হয় না, রায়টা কিন্তু বিএনপি আমলে হয়েছে, হাইকোর্টের রায়। সুতরাং এখানে কিন্তু বিএনপির প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ইতিহাসের আপন পথে চলতে দিতে হবে, এবং বাঁকে বাঁকে ইতিহাস এগিয়ে যাবে, এটা কিন্তু এই রায়ের মাধ্যমে প্রমাণ পেয়েছে। কাগজে আজকে একটা খবর আছে, বড় নিউজ, বিএনপির ঘাড়ে ভর করে মাঠে নামলো জামাত। যেটি আপনি বললেন যে যেহেতু তারা চেষ্টা করছে এই ধরনের ইস্যুর অবয়বে বা পিছন দিকে আসলে তাদের মূল উদ্দেশ্য জামাত এবং এই যুদ্ধাপরাধীদের বাঁচানোর যে প্রচেষ্টা। আমি এই বিষয়ে আসার আগে একটু শাহেদ ভাইয়ের কথা ধরে বলতে চাই যে 90-এর যে বিষয়টি বললেন, দেখেন তখন বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে একটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, এবং খালেদা জিয়া তার শীর্ষ নেত্রীদের একজন। তখন এখন এরকম একটা আন্দোলনের ফলশ্রুতিতে যে সরকারটা হলো ইন্টারিম যে গভর্নমেন্ট, এবং তার ফলে যে প্রথম সরকার কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো, তখন আমরা কিন্তু আমরা ভাবতেই পারিনি যে গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী খালেদা জিয়া, তার নেতৃত্বাধীন সরকার আবার গণতন্ত্রকে চুরি করতে চাবে, এবং মাগুর ইলেকশনের মধ্যে তারা সেটা প্রমাণ করেছে। 15 ফেব্রুয়ারিতে পরবর্তীতে আবার হয়েছে, কিন্তু যেগুলোর ফলশ্রুতিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উঠেছিল, যেটি শেখ হাসিনাই উঠেছিলেন, এটি তো সত্য, এটা তো বাংলাদেশের মানুষ জানে। এবং আমাদের জন্য কেন গণতন্ত্র এবং রাজনীতির জন্য কলঙ্ক জানেন? যারা গণতন্ত্রের সংগ্রামের সাথে সম্পৃক্ত, তারাই আবার গণতন্ত্রকে চুরি করতে চেয়েছে, আস্থা নষ্ট হয়েছে বলে তত্ত্বাবধায়ক সরকার আনতে আমরা বাধ্য হয়েছি। একটা অগণতান্ত্রিক সংবিধানের মেইন ফান্ডামেন্টালসকে কন্ট্রাডিক্ট করে পরস্পর বিরোধী এরকম একটি সরকারকে আনতে বাধ্য হয়েছে। আরাফাত এবং শাহিদ, আপনাদের দুজনের কথা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট বেরিয়ে এসছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই, অযৌক্তিক এবং জানমালের মানুষের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, শান্তি এবং উন্নয়নকে বিঘ্নিত করবে, এবং বলতে গেলে কোনো কারণ ছাড়াই এই হরতাল ডাকাটি ঠিক হচ্ছে না। এবং যে হুমকি দেওয়া হচ্ছে যে এই হরতাল বাধা দেওয়া হলে বা হরতাল করতে না দেওয়া হলে কে বাধা দেবে, কেন, বা কোনো মানে তো নেই। এখন আমরা একটা খবরে চলে আসি, খুব গুরুত্বপূর্ণ একটি খবর আমার মনে হচ্ছে, আমি একটু শেষ করতে চাই আপনি বলার আগে, যে এখন বাধা দেওয়ার অর্থ যদি এই হয়, এই যে 10-11টি বাস পুরবে হরতালকে উসিলা করে, এবং সেটিকে বাধা দেওয়া যাবে না, বাধা দিতে গেলে তারা আরো মুভমেন্টে যাবে, তাহলে আমি সেটাকে সমর্থন করতে পারি। আর এই যে বাস যে পোড়ানো হচ্ছে, এই বাসটা আপনি পোড়াচ্ছেন, গত হরতাল আমরা কি দেখেছি? বাসে
বোমা বিস্ফোরণ করে মানুষ হত্যা করা হয়েছে। তো এখন আপনি জনগণের জন্য আপনি বলতেছেন হরতাল করতেছেন, কিন্তু জনগণের সম্পদ কিন্তু আপনি পুড়িয়ে ফেলতেছেন, জনগণকে আপনি খুন করতেছেন আন্দোলনের নামে বা হরতালের নামে। না, যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এত দূর এসেছি বাংলাদেশ, সেই রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে, ভীতি তৈরি হবে, শান্তি, তারা আশ্রয়ের জায়গাটা খুঁজে পাবে না, খুঁজে পাবে না। এটি খুব দুঃখজনক ব্যাপার। আমি একটি খবরে বলবো যে আজকে এশিয়া প্যাসিফিক শান্তি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তির জন্য ঝুঁকি নিতে আমরা প্রস্তুত। বাংলাদেশ এই যে শান্তির উদ্যোগ, মানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের যে ভূমিকা, বিশেষ করে গত 2.5 বছর এবং এই কথাই যে উনি বলেছেন, উনি আসলে এটা মিন করেন। এবং আপনাকে ছোট উদাহরণ দিয়ে বলি আমি, ইন্টারেস্টিংলি কোইন্সিডেন্টলি আমার আজকে ওখানে একটা দাওয়াত ছিল, যাওয়ার কথা ছিল, সামহাউ আই কুডন্ট মেক ইট, বাট পরে খবরে দেখলাম কিছুদিন আগে, মানে গত কিছুদিন ধরে যেভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে, এবং একটার পর একটা ইন্টারন্যাশনাল রিজিওনাল নেটওয়ার্ক যেগুলো আছে, যে টেররিস্ট থেকে ধরা হচ্ছে, এই প্রক্রিয়ার একটা পর্যায়ে এসে তাদের এক বড় নেতা ওখান থেকে থ্রেট করা হয়েছিল বাংলাদেশকে, যে তোমরা যদি এদিকে না ছাড়ো বা এগুলো চালাতে থাকো, বাংলাদেশকে কিন্তু এখনো আমরা টার্গেট করি নাই, যে বাকি যে ঘটনাগুলি ঘটছে আমরা কিন্তু সেটা করা শুরু করব। এই বিষয়টি যখন প্রাইম মিনিস্টারের কাছে যায়, প্রাইম মিনিস্টার ক্লিয়ার বলে দিয়েছে আমাদের যে কাউন্টার টেররিজম যে ইনিশিয়েটিভগুলি আছে, বলে দেওয়া হয়েছে অ্যাট এনি কস্ট, আন্ডার এনি থ্রেট আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করবো না। কাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উনি আসলেই ঝুঁকি নিচ্ছেন, এবং এই ঝুঁকি কাউকে না কাউকে নিতেই হবে। আমি আরাফাত সাহেবের সঙ্গে অ্যাড করবো যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার এখানে বলেছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন বিলিয়ে দেব। এটা কিন্তু কথার কথা না। আপনার নিশ্চয়ই গ্রেনেড হামলার কথা মনে আছে, সন্ত্রাস বিরোধী সমাবেশ ছিল ঢাকা মহানগর আওয়ামী লীগের ডাকে বঙ্গবন্ধু এভিনিউতে, শান্তির পক্ষে, এবং সেখানে কিন্তু গ্রেনেড হামলা আমরা 24 জন মানুষকে হারিয়েছি। তারপরেও কিন্তু শেখ হাসিনা তার অবস্থান থেকে নড়েন নাই। উনি তখনও শান্তির পক্ষে ছিলেন এবং শান্তির পক্ষে উনি কাজ করে যাচ্ছেন। এবং এই অবস্থান থাকার কারণেই, যেটা আরাফাত বলছিলেন, যে আমাদের গ্লোবাল যে ডিস্টারবেন্স গুলো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এবং তার সরকার এবং তার সরকারি সংস্থাগুলোকে তিনি কাজে লাগাচ্ছেন। এইটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এবং এইটি আমাদের হাজার বছরের সংস্কৃতিকে সেইখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। এটা কিন্তু দাদা আর কখনো শান্তির পক্ষে, আমরা কোন রকম ষড়যন্ত্রের পক্ষে নই এবং কোন রকম সন্ত্রাসের পক্ষে নই, এবং যে কোনো ঝুঁকি বা সাহসের সাথে প্রধানমন্ত্রী মোকাবেলা করতে পারে। প্রধানমন্ত্রী যেটা করছেন সেটা হাজার বছরের সংস্কৃতির ধারাতে এসেছে। আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজ বিশ্ব পরিবেশ দিবস, এ নিয়ে সংক্ষেপে যদি আপনারা কথা বলেন, যে পরিবেশ, বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের একটা জিনিস তো আমরা জানি যে এই আমাদের এই প্রধানমন্ত্রী নেতৃত্বে বিশ্ব পরিবেশ আন্দোলনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। অ্যাবসলিউটলি। এবং আমরা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যত ধরনের নেগোসিয়েশন হচ্ছে, সেখানে আমরা কিন্তু যথেষ্ট মানে এফেক্টিভলি ওই নেগোসিয়েশন করছি। প্রচন্ড আমাদের ভাবমূর্তি অনেক হয়েছে গেছে, এবং এখন তারা অ্যাটেনশনটা দিচ্ছে এবং দিতে বাধ্য হচ্ছে, কারণ বাংলাদেশ তো আসলেই পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যাদের কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু আমরা নই, সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মেজরিটি অফ দ্য কান্ট্রিজ। এবং সেখানে বাংলাদেশ কিন্তু ঠিকই তার ওই যে রাইটটা, যে অধিকারটা, সেটি বুঝে নেওয়ার জন্য নেগোসিয়েট করছে। এবং পরিবেশের যে বিষয়টি নিয়ে আমি মনে করি যে আমাদের যেমন আন্তর্জাতিক পর্যায়ে নেগোসিয়েশন চালাতে হবে, সে একই সাথে আমাদের যে সমস্যা, এটা আমাদের কিন্তু নিজেদের বুঝতে হবে। অন্য কোনো প্ল্যানেট থেকে, অন্য কোনো দেশ থেকে কেউ সেটা ঠিক করে দিবে না। আমরা যদি নিজেরা সচেতন না হই, এই সমস্যা কেউ সমাধান করবে না। কাজে আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই এখানে। আমি এই সচেতনতার কথাটি আপনার কাছে আসবো খুব সংক্ষেপে, আমাদের সময় আমি আসলে সচেতনতার কথাটা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এর আগে যে আপনার পরিবেশ বিপর্যয়ের কারণে যে জলবায়ুর যে ক্ষয়ক্ষতি, এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় উনি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু এখন ওই যে ঘুরে কিন্তু আপনার ওই কথাটাই আসবে যে বিশ্ব পরিবেশ দিবস কালকে। আমি রাজনীতি আজকে আমরা তো 12টা পের হলাম আজকে, তা আজকে কিন্তু হরতালটা ডাকলো বিএনপি। এখন তারা যদি, যেখানে আমরা পরিবেশের ঝুঁকিপূর্ণ এবং আমাদের জলবায়ু বিপর্যয়ের কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে, অন্তপক্ষে এই দিনটিতে তো হরতাল ডাকা উচিত ছিল না।
আমরা আজকের মতো অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বিশিষ্ট আলোচকদের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আমরা কোনো অযৌক্তিক হরতালের পক্ষে নই, এই দেশের মানুষ অযৌক্তিক হরতালের পক্ষে নয়, কোনো সংঘাত এবং রাজনৈতিক সংকট সৃষ্টির পক্ষে এই দেশের মানুষ নয়। উন্নয়ন এবং শান্তির জন্য এই দেশের মানুষ আজীবন কাজ করে যাচ্ছে, তাদের ঐতিহ্যিক সংস্কৃতি এটা, এবং পরিবেশ খায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে এই সময়ে।